স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রথম দুটি অধ্যায় অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নোত্তর অর্থাৎ এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকে তোমরা প্রথম দুটি অধ্যায় থেকে এসএকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নাও এবং পরবর্তী অধ্যায়গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে ভিজিট করবে। সেখানে তোমরা পরবর্তীকালে 2 নম্বর অধ্যায়ের পরে 3 নম্বর 4 নম্বর অধ্যায় এবং তারপরে 5 নম্বর অধ্যায়ের ক্লাস তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসে তোমরা প্রথম দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা প্রশ্নোত্তরগুলো দেখে নাও। প্রথমে দেখো অধ্যায় 1। অধ্যায় 1-এ 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আছে এবং অধ্যায় 2 থেকে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আছে। প্রথমে অধ্যায় 1-এর প্রশ্নোত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, পরিবেশগত শিক্ষার ধারণা কি? অ্যান্সারটা দেখবে, পরিবেশগত শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা পরিবেশ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বাড়ায়, পরিবেশের সংরক্ষণ ও উন্নয়নে অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দেয় এবং পরিবেশের উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখে। দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, পরিবেশগত শিক্ষার সংজ্ঞা কি? পরিবেশগত শিক্ষার সংজ্ঞা হলো এমন একটি শিক্ষা প্রক্রিয়া যা পরিবেশের প্রতি সচেতনতা, জ্ঞান, মনোভাব, দক্ষতা, অংশগ্রহণের উন্নয়ন ঘটায়, যার মাধ্যমে পরিবেশগত সমস্যাগুলির সমাধানের জন্য সক্রিয় উদ্যোগ নেওয়া সম্ভব। 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন আছে, পরিবেশগত শিক্ষার তাৎপর্য কি? পরিবেশগত শিক্ষার তাৎপর্য হলো এটি মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং পরিবেশের সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়নের জন্য দায়বদ্ধতা গড়ে তোলে। এটি টেকসই উন্নয়নের পথে মানুষকে পরিচালিত করে। 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 4 নম্বর প্রশ্ন আছে, টিবলিসি ঘোষণা কি এবং এর তাৎপর্য কি? 1977 সালে টিবলিসি ঘোষণা পরিবেশগত শিক্ষার জন্য একটি মৌলিক নীতি নির্ধারণ করে। এটি পরিবেশগত শিক্ষার কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির এবং টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানায়। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে। 5 নম্বর প্রশ্ন, পরিবেশগত শিক্ষার জন্ম কিভাবে হয়েছিল? পরিবেশগত শিক্ষার জন্ম পরিবেশগত সংকটের পরিপ্রেক্ষিতে হয়েছিল, যা পরিবেশ ও মানব সমাজের মধ্যে সম্পর্কের উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। টিবলিসি ঘোষণার মাধ্যমে এটি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি হয়। নেক্সট প্রশ্ন আছে দেখো, পরিবেশগত শিক্ষার মূল লক্ষ্য কি? পরিবেশগত শিক্ষার মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা, দায়বদ্ধতা সৃষ্টি করা, যাতে তারা পরিবেশগত সমস্যাগুলির সমাধানে সক্রিয় ভূমিকা পালন করতে পারে এবং টেকসই জীবনধারার দিকে অগ্রসর হতে পারে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন কি আছে। 7 নম্বর প্রশ্ন আছে, পরিবেশগত শিক্ষার দর্শন কি? পরিবেশগত শিক্ষার দর্শন হলো পরিবেশ এবং মানব সমাজের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা। এটি মানুষের মধ্যে প্রকৃতির প্রতি সম্মান ও দায়িত্ববোধ জাগ্রত করে, যাতে টেকসই উন্নয়ন সম্ভব হয়। 8 নম্বর প্রশ্ন আছে দেখো, পরিবেশ সচেতনতা ও পরিবেশগত শিক্ষার সম্পর্ক কি? পরিবেশ সচেতনতা পরিবেশগত শিক্ষার একটি প্রধান লক্ষ্য। পরিবেশগত শিক্ষা মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করে, যা পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয়। তারপরে 9 নম্বর প্রশ্ন, টিবলিসি ঘোষণায় পরিবেশগত শিক্ষায় কিভাবে অবদান রেখেছে? টিবলিসি ঘোষণা পরিবেশগত শিক্ষার ভিত্তি স্থাপন করে। এটি পরিবেশগত শিক্ষার মূল নীতি ও লক্ষ্য নির্ধারণ করে এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশগত শিক্ষার শিক্ষার প্রচারের আহ্বান জানায়। তারপরে দেখো, পরিবেশগত শিক্ষার মাধ্যমে কিভাবে সামাজিক উন্নয়ন সম্ভব? পরিবেশগত শিক্ষা মানুষের মধ্যে পরিবেশের প্রতি দায়বদ্ধতা ও সচেতনতা বৃদ্ধি করে, যা মানুষের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। এটি পরিবেশ বান্ধব সামাজিক আচরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করে। এবার 2 নম্বর অধ্যায় দেখো। 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের বললাম যে 15টা প্রশ্ন আছে 2 নম্বরের। প্রথম প্রশ্ন, পরিবেশগত বিধিবিধানের প্রয়োজনীয়তা কি?
পরিবেশগত বিধিবিধানের প্রয়োজনীয়তা হলো পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ভারসাম্য রক্ষা করা। এটি মানুষের স্বাস্থ্য ও পরিবেশের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে। তারপরে প্রশ্ন আছে, পরিবেশ বিধি বাস্তবায়নের প্রধান সমস্যাগুলি কী কী? পরিবেশ বিধি বাস্তবায়নের প্রধান সমস্যাগুলি হলো দুর্বল প্রশাসনিক কাঠামো, সচেতনতার অভাব, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। এই সমস্যাগুলি পরিবেশ সংরক্ষণে বাধা সৃষ্টি করে। 3 নম্বর প্রশ্ন, পরিবেশ বিধি বাস্তবায়নে কী কী ভুল হয়ে থাকে, অর্থাৎ যে মিস্টেকগুলো আছে কী কী সেটা বলা হচ্ছে। দেখো, পরিবেশ বিধি বাস্তবায়নের ভুল হিসাবে প্রকল্পের তদারকি ও মূল্যায়নের অভাব, নিয়মিত পরিদর্শনের অভাব এবং উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, পরিবেশ রক্ষার জন্য বিধিবিধান কিভাবে কাজ করে? পরিবেশ রক্ষার জন্য বিধিবিধান দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং জনস্বাস্থ্য রক্ষা করে। এটি আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি করে, যা সংস্থাগুলিকে পরিবেশ বান্ধব কার্যক্রম গ্রহণে বাধ্য করে। তারপরে প্রশ্ন কি আছে দেখো, পরিবেশ সংরক্ষণে জনগণের ভূমিকা কী? পরিবেশ সংরক্ষণে জনগণ সচেতনতা বৃদ্ধি, পরিবেশ বান্ধব আচরণ গ্রহণ এবং সরকারি ও বেসরকারি উদ্যোগকে সমর্থন করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপর 6 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর উদ্দেশ্য কী? বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972-এর উদ্দেশ্য হল ভারতীয় বন্যপ্রাণী এবং তাদের বাসস্থান সংরক্ষণ এবং বন্যপ্রাণী শিকার, বাণিজ্য ও শোষণ নিয়ন্ত্রণ করা। তারপর 7 নম্বর প্রশ্ন, বন সংরক্ষণ আইন 1980-র মূল লক্ষ্য কী? বন সংরক্ষণ আইন 1980-র লক্ষ্য হল বনের অযাচিত ব্যবহার ও বনভূমির রূপান্তর নিয়ন্ত্রণ করা এবং বনজ সম্পদের সংরক্ষণ নিশ্চিত করা। 8 নম্বর প্রশ্ন আছে, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974 এর গুরুত্ব কী? জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974-এ জল দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শিল্প, পৌরসভা এবং অন্যান্য উৎস থেকে জলের মান বজায় রাখতে এবং দূষণ কমাতে সহায়তা করে। তারপরে 9 দাগের প্রশ্ন, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981-র উদ্দেশ্য কী? বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981-র উদ্দেশ্য হল বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং জীবাশ্ম জ্বালানি, শিল্প নিঃসরণ এবং যানবাহনের কারণে বায়ুর মান রক্ষা করা। 10 নম্বর প্রশ্ন আছে, পরিবেশ সংরক্ষণ আইন 1986-র মূল উদ্দেশ্য কী? পরিবেশ সংরক্ষণ আইন 1986-র মূল উদ্দেশ্য হল পরিবেশের ব্যাপক সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং সমন্বিতভাবে পরিবেশ উন্নয়নের কাজ করা। এটি বিস্তৃত আইনি কাঠামো প্রদান করে। 11 দাগের প্রশ্ন আছে, জীববৈচিত্র্য আইন 2002-এর গুরুত্ব কী? জীববৈচিত্র্য আইন 2002 ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি জীববৈচিত্র্যের ব্যবস্থাপনা এবং বিভিন্ন জীবনের প্রজাতির সুরক্ষা নিশ্চিত করে। তারপরে কি আছে দেখো, 12 দাগের প্রশ্ন, মল্টিক প্রোটোকল কি? এর গুরুত্ব কী? মল্টিক প্রোটোকল দেখো, মল্টিক প্রোটোকল ওজোন স্তর হ্রাসকারী পদার্থের উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক চুক্তি। এটি ওজোন স্তর রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। 13 দাগের প্রশ্ন আছে, কিয়োটো প্রোটোকল কিভাবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করে? কিয়োটো প্রোটোকল 1997 সালে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে উন্নত দেশগুলির ওপর নির্দিষ্ট বাধ্যবাধকতা আরোপ করে জলবায়ুর পরিবর্তনের প্রভাব কমানোর জন্য। তারপরে আছে, জৈবিক বৈচিত্র্য কনভেনশন কি এবং এর উদ্দেশ্য কী? দেখো, জৈবিক বৈচিত্র্য কনভেনশন একটি আন্তর্জাতিক চুক্তি, যা জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্যের উপাদানের টেকসই ব্যবহার এবং এর থেকে প্রাপ্ত লাভের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করে। পরের প্রশ্ন হচ্ছে, কিয়োটো প্রোটোকল ও মল্টিক প্রোটোকলের মধ্যে পার্থক্য। কিয়োটো প্রোটোকল গ্রিনহাউস গ্যাস নিঃসরণে উদ্যোগ নেয়, যেখানে মল্টিক প্রোটোকল ওজোন স্তর হ্রাসকারী পদার্থ নিয়ন্ত্রণ করে। উভয় পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত হলেও তাদের লক্ষ্য আলাদা। এই ছিল তোমাদের প্রথম দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নোত্তর।